আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 10। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকল। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ কি হচ্ছে তোর, এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামল। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিয়ে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো, আকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে। উদ্ধৃতি চিহ্ন। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করল কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগী রাগী ভাব নিয়ে বলল, আবির ভাইই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশ যাওয়ার 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিছিলাম। উদ্ধৃতি চিহ্ন। মেঘ কিছুক্ষণ ভাবল, তারপর বলল, হ্যাঁ আম্মু মনে পড়ছে। ওই নূপুরগুলো কোথায়? হালিমা খান সহসা উত্তর দিলেন, ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নেইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসল সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবে চিনতে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল, তোর পায়ের নূপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে, ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না। তাই বলছিল নূপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়ে নিছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দেয়নি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি এগুলো তোর লাগবে না। এজন্য তোর আব্বুকে বলে রাখছিলাম, তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়, তখন তো আবির ছিল না। এজন্যই আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। উদ্ধৃতি চিহ্ন। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা, তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নূপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসিমুখে বলে উঠলেন, ওইসব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? মেঘ কাকিয়ার কথায় স্বাভাবিক হয়ে বলল, হিজাব। কেউ আর কিছু বলল না, তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘ ও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে উঠায় ব্যস্ত হল। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজেগুজে খেতে নামবে ভাবল। চুল ছাড়ায় সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে, মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটা পুতুলের বেলও দিয়েছে, কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না, ওষ্ঠদয় হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে, আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে, সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল, ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের, মেঘের দিক থেকে চোখ নামালো, তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন? আজকে আমাদের হবু এমপির জন্মদিন, উনি তোমার কথা বলছিলেন, তুমি দেশে আছো জেনে খুব করে বললেন তুমি যেতে। উদ্ধৃতি চিহ্ন। আবিরের স্বাভাবিক জবাব, কখন যেতে হবে? তানভীর, 6টায়। আবির, আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে, 3 কর্তায় যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলেই এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসল আবির ভাইয়ের বিপরীতে, এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টটি পরেন। হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘের মাথা নিচু করে মুচকি হাসল।
ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চিনে? তানভীরের সহজ সরল উত্তর, আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে, প্ল্যান কার্যকর হওয়ায় খুশি হয়ে হবু এমপি বলছিলেন। তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? উদ্ধৃতি চিহ্ন, আমি তখন বলেছি, আমায় বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেয়। তখনই এমপি বলছিলেন, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আইসো। তখন ভাইয়া বাহিরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকাল বেলা উনি নিজে আমায় কল করে জিজ্ঞেস করলেন ভাইয়া আসছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি নিজেই বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবালের খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময়ই চুপচাপ থাকেন, যার সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমদ খান রাগে ফুঁসছেন, রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, রাজনীতিতে তুমি জড়াবে না। উদ্ধৃতি চিহ্ন, আবির নিরুদ্বেগ কণ্ঠে উত্তর দিল, আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি, প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরও এগুত। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা, চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পরপর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমদ খানের কথায় আবির খাবার প্লেট থেকে চোখ তুলে তাকালো, রাশভারী কণ্ঠে বলা শুরু করল, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেইন কথা, তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না। সভাপতি, এমপি, মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক, এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে, ইনশাআল্লাহ। কয়েক সেকেন্ড থেমে আবার বলা শুরু করল, প্রতিটা বিষয় আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি, মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক, এটা করলেই পারফেক্ট হবে। কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে, তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, না হয় আমি সাজেশন দেয় এটা এভাবে না করে ওভাবে কর, এতটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এজন্য তানভীর আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো, আমি সবকিছু বুঝে নেই ঠিকমতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ারও কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করল, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী, একসময় তোমাদের ব্যবসাও অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি, আমারও কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে, অনেক বিত্তবানদের সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলেই সবকিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ার প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলেই সলভ হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাব। এতগুলো কথা বলে এবার আবির থাকল। মেঘ হা করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে, কি দূরদর্শী চিন্তাভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে, আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। উদ্ধৃতি চিহ্ন, আলী আহমদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছ ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর, আগে থেকেই ভেবে চিনতে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ। উদ্ধৃতি চিহ্ন, আলী আহমদ খান আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখো, আবিরের মান অন্তত রাখিস। তানভীর শীতল কণ্ঠে জবাব দিল, আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার।
উদ্ধৃতি চিহ্ন। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ। সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা টানাটানা চোখ গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিচড়ে দৃষ্টি সংযত করল, হালকা করে কাশি দিল। মেঘ এখনো বিভোরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঠুকবে মুখে। মেঘ নড়েচড়ে বসল। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথায় নিজে গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবল? যতই মন শক্ত করি, আহাম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়েছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টা পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ উপর নিচ মাথা নাড়ল শুধু। হালিমা খান, আর তো কয়েকটা দিন, এরপরই তো রেজাল্ট দিয়ে দিবে। তারপরই তো ভর্তি পরীক্ষার যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের উরুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রাগে রাগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। হালিমা খান কোমল কণ্ঠে বললেন, এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উরুতে শুয়া মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাতো করে উঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসল। আবির তৎক্ষণাৎ তড়িৎগতিতে মেঘের কাছে আসে, ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখল একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করল, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপাল ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকে অসময়ে গোসল করে, এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামনি একটু কফি করে দিবা প্লিজ? হালিমা খানের সরল উত্তর, তুই বসো একটু, এখনই নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? উদ্ধৃতি চিহ্ন। মেঘের দুনিয়া ঘুরছে, মনের ভিতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনোরকমে এপাশ ওপাশ মাথা নাড়ল। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে? সহসা মেঘের জবাব, কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল, বেশ ঠান্ডা কণ্ঠে বলল, তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেল। মেঘ নড়ে উঠল, কাপা কাপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাউনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে। বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এই বাড়ির সিঙ্গেল একটা মানুষের মুখেও তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না। চিবুক গলায় নেমেছে। নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়।
হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাউনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকালে কোচিংয়ে যাবি? ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবি, 1টার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবি, তারপর কোচিং শেষ করে বাসায় আসবি। আমি কোচিং এ কথা বলে নিব। উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকালে কোচিং যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিকে হয় তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। উদ্ধৃতি চিহ্ন। এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে উপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছেন। বন্যা তো 10টার ব্যাচে যাবে, মেঘ একা একা বিকালে পড়তে যাবে, ওখানে তো কাউরে চিনে না, ভাবতেই তারা চিহ্ন হলো মনটা। থাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই, এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট কনুই পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শো জুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙুলে বাইকের চাবি ঘুরাতে ঘুরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে, বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনা যেতে হবে মনে হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানভীর সারাদিনেও বাসায় ফিরতে পারেনি, সেই যে সকালে বের হয়েছিল। সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত, বিকেলে বাহিরেই খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হল। আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে, পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মতবিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো, বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। আবির তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে কেক খাওয়ানো সহ আরও অনেক ছবি তোলা হয়েছে। সেখান থেকেই 4টা ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া তুমি কি আমায় বাইকে লিফট দিবা নাকি রিকশা করে বাড়ি যাব? আবির এক মুহূর্ত ভেবে উত্তর দিল, আজ থেকে যেতে পারবি, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে উঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? তানভীর স্বাভাবিকভাবেই বলল, হ্যাঁ আছে। কেন ভাইয়া? আবির রাশভারী কণ্ঠে বলল, তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছি, সাথে তারটাও। কোচিং এর লোকের সাথে কথা বলেছি। মেঘের একা একা বিকেলে ভালো লাগবে না। উদ্ধৃতি চিহ্ন। তানভীরের চিন্তিত স্বরে বলল, আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? আবির এবার দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোর বোন ঠিক মতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এজন্য টাইম পাল্টে দিয়েছি, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছি। তানভীর আর কিছু বলল না, চুপচাপ 2 ভাই বাসায় ঢুকে যে যার মতো রুমে চলে গেল। রাত তখন 10:30 তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। 2বার দেওয়ার পর রিসিভ হলো। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর, ওয়ালাইকুম আসসালাম। বন্যা, কে বলছেন? তানভীর, আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল, আবির ভাইয়া। তানভীরের কিছুটা রাগ হলো, আকস্মাৎ বলে উঠল, ভাইয়া তোমায় কল দিবে কেন? ভাইয়ার কি খেয়ে কাজ নাই যে তোমায় কল দিবে? ভাইয়া জীবনেও তোমায় কল দিবে না, শুধু তোমায় কেন, কোনো মেয়েকেই কল দিবে না। উদ্ধৃতি চিহ্ন। বন্যা আস্তে আস্তে শুধালো, তানভীর ভাইয়া? তানভীর, হ্যাঁ। বন্যা, কোনো দরকার ভাইয়া? তানভীর, শুনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকালে কোচিং করবে, এটাই জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই কল কেটে দিল তানভীর।
বন্যা খাটের উপর টাসকি খেয়ে বসে পড়ল। কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করল মেঘকে। একবার বাজতেই কল রিসিভ করল মেঘ। বন্যা, হেই পাগল, তোর কি হচ্ছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবর নাই তোর। সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বললি না? কি অঘটন ঘটাইছিস তুই? মেঘ, আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটাইছে। উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের 14টা বাজায় দিছে। আমার খাওয়া, গোসল, ঘুম সবকিছুর নাজেহাল অবস্থা করে ফেলছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙেচুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? বন্যা এবার রাগে বলল। রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমাবাই। কি জন্য কল দিয়েছিল তা বলতেই পারল না। মেঘের এসব হাবিজাবি কথা শুনতে তার এখন একটুও ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘরেই পড়ে আছে। মেঘ আর কল ব্যাক করল না। মেঘ ফেসবুকে ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ, টেনে টেনে বড় করে আবির ভাইকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে করা নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখেই মনে হচ্ছে শরীরে বল্লক বল্লক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত চরচর করো মাথায় উঠছে। ওই মেয়ে কে, আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে? কমেন্ট চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিতার একটা আইডি চোখে পড়ল। আবির ভাইদের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট, ইচ্ছে করছিল আপনাকে সবসময়ের জন্য রেখে দেয়। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগে শরীর ঘামছে মেঘের। শোয়া থেকে উঠে বসল। কমেন্টটাতে অ্যাংরি রিয়েক্ট দিয়ে মেয়ের আইডিতে ঢুকল। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগেই আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি, ক্যাপশন বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকল মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই, তেরি নজর নেই ये क्या कर दिया, मुझसे हाय मुझको जुडो कर दिया। সাথে রাতের শহরে বাইকে বসা একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বুঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতেই নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো। কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেলল? তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজে সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধুই আমার ক্রাশ তো ক্ষণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কুলাবে না আবির ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি, সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে। আর বিড়বিড় করে গাইছে, मैंने जब देखा था तुझको, रात भी वो याद है मुझको, तारे गिनते गिनते सो गया, दिल मेरा धड़का था कस्क, कुछ कहा था ट्यून हैंड्स, मैं उसी पैल तेरा हो गया। কিছুক্ষণ থেমে আবার বলল, तेरी नज़ारों ने कुछ ऐसा जादू किया, लूट गए हम तो पहली मुलाकात में।